যা ছিল তাই বলেছে যে একটা জায়গায় সমস্যাটা হয়েছে, একটা জায়গায় ক্যান্সারটা ছড়িয়েছে আর ইমিউনিটি পাওয়ার কমে গেছে, এগুলোই উনি সাজেস্ট করেছে আমাকে ভয়েস। গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সকলের জন্য রইল আমার অন্তর থেকে ভালোবাসা। সকলের সুস্থতা কামনা করি। এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম আর তোমাদের সাথে নিয়েই শুরু করলাম। এটা মঙ্গলবারের ব্লগ। পাশের বাড়িতে না, অনেকটাই দূরে একটা ভাই, ওদের ওখানে জল জমে গিয়েছিল, তা এই মাছগুলো দিয়ে গিয়েছে। কিন্তু এই মাছগুলো সিলভার কাপ মাছ, আমরা না খুব একটা জ্যান্ত মাছ খাই না, তাই ও বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, মানে মায়েদের বাড়িতে। আর এখানে দাদা ভাইয়ের জন্য একটু ওই যে তরকা সব কিছু মিলিয়ে মিশিয়ে যে ডালটা বানিয়ে দিই সকালে টিফিনে, তাই বানিয়ে দিলাম। কোনো লঙ্কা ফঙ্কা কিচ্ছু দিইনি। আর হলুদ বাড়িতে বারণ তো ছিল, হলুদ ছাড়াই রান্না করেছি, কিন্তু খেতে খুব ভালো লাগছিল। এখন না আমরা খুব হালকা পাতলা রান্না খাই, একদম মশলাদার খাবার আর এখন আমরাও খুব একটা কেউ খাই না। আর এখানে আর সারাদিন আসতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীর ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছিল, মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাচ্ছিল। আর এটা বিকালে চা এনেছি দেখেছো, কারণ একদম না খাওয়ার মতন, শুধু তোমাদের দাদাভাইকে স্বাদ দেওয়ার জন্য চাটা আমি নিয়ে এসেছিলাম। বান্টি পড়তে বসার জন্য খুব বায়না করে, একটু বান্টিকে পড়তে বসালাম। এগুলো চেনাই বান্টিকে, কারণ তোমরা অনেকেই জানো বান্টির ব্রেন কিন্তু বাচ্চাদের মতন। বান্টি বড় হয়েছে, তা কেউ একজন জিজ্ঞেস করেছিলে কোনো বোন বান্টির কত বছর বয়স, তা বলে দিই বাবুর বয়স 19, বান্টির বয়স 16 বছর। আর এটা হচ্ছে বুধবার সকালের। দাদা ভাইয়ের জন্য একটু গুঁড়ো দুধ আর 2 পিস বাতাসা দিয়ে চিড়েটা মেখে নিয়েছি, যেহেতু কলা ফলার কিছু নেই, কলা থাকলে কলা দিয়ে মেখে দিই, তাই ভাবি দাদা ভাইকে দেবো। খুব একটা কিছু খেতে পারছে না, কালকে রাত্রে ভাত খেতে বসে না, আজকে আমি বুধবার ভয়েস দিচ্ছি বা বুধবার, এইটা বুধবারের ব্লগ, কিন্তু মঙ্গলবার রাতে দাদাভাই অজ্ঞান হয়ে গেছিলো খেতে বসে। বাবু আমি দুজনে ধরাধরি করে তুলেছিলাম, আমাদের আর কারোর খাওয়া হয়নি জানো তো। ওরকম অবস্থা দেখলে কি খাবার খেতে ইচ্ছা করে? আর এই যে আমার ভাইজি, ও কিন্তু সব সময় মামাকে আগলে রাখে। আমি কাজে কর্মের মধ্যে থাকলে ও কিন্তু মামার কাছে সব সময়ই থাকে। এখন যেহেতু স্কুলটা ছুটি, আর এই যে একটু একটু খাচ্ছে, এই খাবারটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে খেয়েছিল। আর হ্যাঁ, দাদা ভাইকে দেখানোর একটাই কারণ, তোমরা অনেকে বলেছো আমরা দাদা ভাইকে দেখবো, দাদা ভাইয়ের খবর নেব, তাই তোমাদের দাদা ভাইকে তোমাদের সামনে নিয়ে আসলাম। আর এখানে সোয়াবিন আলু রান্না করছি, আমি জোগাড় করে দিলাম, বাবু তরকারিটা বানালো। আর আমি তরকারিটাকে এবার একটু ঠিকঠাক করে নামিয়ে নিচ্ছি। আর এই যে গতকালের ডাল কেউ খায়নি, রাত্রে বানিয়েছিলাম। দাদা ভাইয়ের ওরম অবস্থা দেখে এটাকে না এখন পুরো একদম শুকনো করে নেব, কারণ বাবু এইভাবে খুব ভালোবাসে খেতে। আর এখানে দেখো ভাত, আর আজকের মেনুতে সেরকম কিছুই নেই, কিন্তু তরকারিটা খুব সুন্দর বানিয়েছিল। আসলে আমরা না অল্পতে সন্তুষ্ট হতে শিখে গেছি। ভগবান আমাদের এইটুকুই যে জোটাচ্ছে, এটাই আমাদের কাছে অনেক। আমাদের তো সকলের খুব শুভ ভালো সন্ধ্যা লেগেছিল আমার প্রিয় তরকারিটা, পরিবার, খুব তৃপ্তি সকলকে করে ভালোবাসা খেয়েছিলাম। জানিয়ে আর এই আবার যে আসলাম দাদাভাই তোমাদের দেখো, কাছে। তোমরা দেখতে চাও যতটুকু বলেই ব্লগ এনেছি করতে আবার। পেরেছি 3 এই যে মিনিট কত মানুষটার খালি সেকেন্ড মতন করতে নিঃশ্বাসটুকুই পেরেছি, পড়ছে দুদিন মিলিয়ে। ব্লগ করার মতন একদমই মানসিকতা ছিল না, কি পরিস্থিতিতে আছি তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু হ্যাঁ, তোমরা আমার পাশে থাকার জন্যই আমাকে ব্লগ দিতে বলছো। কিন্তু ব্লগটা কি করে দেব, এডিট করা আমার কাছে কিছু না। আমি দাদাভাই শুয়ে থাকলে এডিট করতে পারবো, কিন্তু শ্যুট করাটাই, মানে ওই মানুষটাকে কি অবস্থায় রেখেছি, কীভাবে আছি আমরা, মানে না সামনে থাকলে তোমরা বুঝতে পারবে না। যাই হোক, ওই কথা থাক, দাদা ভাইয়ের কথা বলি। দাদা ভাইয়ের তো ক্রমশ সমস্যা বেড়ে যাচ্ছে, আর ডক্টরের কাছে নাম লিখিয়েছি, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। হ্যাঁ, মধুকে যে রিপোর্টগুলো পাঠিয়েছিলাম কি বলেছে, হ্যাঁ যেগুলো আমরা জানতাম, মানে রিপোর্টে যা ছিল তাই বলেছে যে একটা জায়গায় সমস্যাটা হয়েছে, একটা জায়গায় ক্যান্সারটা ছড়িয়েছে আর ইমিউনিটি পাওয়ার কমে গেছে, এগুলোই উনি সাজেস্ট করেছে, আমাকে ভয়েস করেছিল। আর আমরা যে একটা ডক্টর দেখাবো বলছি মেডিসিনের, উনি হচ্ছে অনেকটাই নাম করা, বাইরের ডাক্তার, এখানের নয়।
তা অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি, আজকে অনেক কষ্ট করে করানো হয়েছে। 12 মঙ্গলবার, সামনের মঙ্গলবার দিন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 4টের পর। 1200 টাকা ভিজিট, আমি আগের দিন 800 টাকা বলেছিলাম, বা আজকেও এক দিদিভাইকে 1150 বলেছি। এখন আমরা সবটা জানলাম যে 1200 টাকা ভিজিট দেখাতে হবে কষ্ট করে। আর অনেকে আমাকে ফোন করেছো, রিমি বোনও করেছে, অনেকে করেছে যে অনেক বড় বড় ডাক্তারের সন্ধান দিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি দাদাভাইকে খুব দূরে নিয়ে যেতে পারছি না। দাদাভাইয়ের শরীরের কন্ডিশান খুব খারাপ, মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়ছে। শরীরের ইমিউনিটি পাওয়ারটা প্রচুর পরিমাণে কমে গেছে, কিছু খাচ্ছে না, কিচ্ছু খাওয়াতে পারছি না। যখনই খাচ্ছে চলে যাচ্ছে বাইরে, বাথরুমে চলে যাচ্ছে। এই সমস্যার মধ্যে আমি এখন আছি। আর অনেকেই তোমরা ফোন করছো যে কি হলো, তা যারা ফোন করছে তারা আমার ব্যাপারটা জানো। সব কিছু আমরা একটা মেয়ে হয়ে যতই আমরা ইউটিউবে আসি না কেন, সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া অথবা আমরা সমাজের সামনে আনতে পারি না, আমাদের কিছু বাধ্যবাধকতা থাকেই। সেই জায়গা থেকেই বলবো যে অনেক সমস্যা আমার মধ্যে এসে পড়েছে, আমি সবটা শেয়ার করতে পারছি না। যদি দাদা ভাইয়ের সমস্যা হতো আমি নিশ্চয়ই বলতাম, এটা আমার বাপের বাড়ির একদমই পার্সোনাল। এবার যদি বলো যে দিদি তুমি কেন এতে ইনভলভ হচ্ছ, হতে হবে, আমি তো একমাত্র আছি বড়, আর এখানে আমাকে থাকতেই হবে। একটা মেয়ে হয়ে যেমন আমার বাপের বাড়ির পরিবারের পাশেও দাঁড়াচ্ছি, সেই পাশেও আমি কিন্তু একটা স্ত্রী হয়ে, বউ হয়ে আমার স্বামীর পাশেও তাকে রক্ষা করছি, সব সময় তাকে আগলে রেখেছি। আর এই দুই পরিবারকে আগলে রাখতে গিয়ে আমি প্রতিনিয়ত মানসিক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। তোমরা যারা ফোন করছো তারা সব সমস্যাটাই আমি বলে ফেলছি, কিছু করার নেই। আমার মা ভাইয়ের বউ বলেছে যে তুমি আমাদের টেনশনটা নিও না, কারণ আমাকে ইনহেলার দিতে হচ্ছে প্রতিনিয়তই। কালকেও দিদিভাই মিষ্টি মধু বোন বারবার ফোন করেছিল, তখন আমার শ্বাসকষ্ট এতটাই হচ্ছিল, বাড়ির লোক ফোন তুলে বলেছে যে মা সবে ঘুমিয়েছে। পরে কথা বলেছি, তারপরে অনেকে তোমরা ভিডিওতে আমার নাম বলছো, আমি জানতে পারছি না, ক্ষমা চেয়ে নিচ্ছি। অলি দিদিভাইও এলবি করে নাম আমার কথা বলেছে, ভাবিন দিদিভাই বলেছে, বাংলাদেশ থেকে তানিয়া কিচেন বোন, মিষ্টি বোন, সেও বলেছে আমার কথা, সবাই আমার কথা বলছো, কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তোমাদের কাছে গিয়ে উঠতে পারছি না, অনেকের কাছেই আমি গিয়ে উঠতে পারছি না। পুরনো যারা আছো তারা তো সাপোর্ট করছোই, নতুন অনেকে এসেছিলে, অনেকে চলে গেছো, আবার যারা থাকার তারা কিন্তু আমার কাছে হাতটা ধরে শক্ত করে ধরে আছো আমার। আমি এখন অনেকের পরিবারে গিয়েই উঠতে পারিনি। হ্যাঁ, যখন খুব কষ্ট হয়, মনটা খারাপ লাগে, আমি তোমাদের ভিডিও দেখি, দেখলে ভালো লাগে, কিন্তু কমেন্ট করতে পারি না, আমি ঠিক মতন কমেন্ট করা হয় না। তোমরা তাতে কেউ কিন্তু রাগ করো না, ফুল ওয়াচটুকু আমি করি। আমাকে বকবে, অনেকেই বকবে যে তোমাকে এখন দেখতে বারণ করেছি, কিন্তু যখন পুরো প্রেশার হয়ে যায় না, তখন মনে হয় কারোর ভিডিও একটা দেখলে আমার অনেকটা হালকা হয়ে যায়। এই হলো ব্যাপার। তা সবটাই সামলে একার পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছে ভিডিও বানানো, তবু যতক্ষণ প্রাণটা আছে তোমাদের কাছে আসবো, আর যখন প্রাণটা থাকবে না তখন তো আর ভিডিও দিতে পারবো না। তবু বলে গেছি দুটো মানুষকে, আমার ভাইয়ের বউ চৈতালি আর আমার ছেলেকে, যে আমি না থাকলেও এই চ্যানেলটা যেন থাকে, কারণ তোমরা আমার ভীষণ প্রিয়। আমি যখন শূন্য ছিলাম তোমাদেরকে পেয়েছি, তাই তোমাদেরকে হারাতে পারবো না। আর একটা কথা বলি, তোমরা সবাই আমায় সাপোর্ট করছো, কিন্তু এইটা না, আমাকে একবার সায়নিধি বলেছিল ছোটবেলায় তোর কপালটা লেখা হয়ে গেছে, যতই যাই হোক আর কিছু করার নেই, যার কপাল সত্যিই তাই, আমার ছোটবেলায় এই দুর্ভাগ্য ভগবান লিখে দিয়েছে। তোমরা হাজারো চেষ্টা করলেও এখানে সৌভাগ্য আসবে না। আমি মাকেও বলেছি, মা লড়াই করো না আমার জন্য, কারণ ভগবান যেখান থেকে মুখ ফিরিয়ে রেখেছে। চ্যানেলে কোনো ভিউজ আছে দেখেছ? কিচ্ছু নেই, এত মানুষ আসছে আমার পরিবারে, তাই বলছি বৃথাই লড়াই করো না আমার জন্য। আমার লড়াইটা জানি না আর কতদিন চালাতে পারবো,
কারণ আমি নিজেই হেরে যাচ্ছি, হার মেনে যাচ্ছি। তোমরা অনেকে অনেক ডাক্তারের সাজেশান দিয়েছো, আর আমি চেষ্টা করব, আমার হাত এখন শূন্য, যদি আমি জোগাড় করতে পারি পয়সা। আমাকে টাটাতেও বলেছে অনেক বোন, টাটাতেও আমি চেষ্টা করব দেখানোর, নিশ্চয়ই করব। ভগবান যদি আমাকে ঠিক টাকার জোগাড় করে দেয়, আমি দাদাভাইকে বড় জায়গায় নিয়ে যাব। ছেলের জন্য যখন যেতে পেরেছি, দাদাভাইয়ের জন্য কেন পারবো না? আর বাপের বাড়িতে মাকেও আর এই মুহূর্তে চাইতে পারবো না। আমার মায়ের মাথার ওপর বাজ ভেঙে পড়েছে, আমার মাকে আমি চারানা পয়সা বা চাইতে পারবো না। আর ভাই থেকেও আমার আর ভাই নেই গো। ভাই বলে হয়তো ডাকতে পারবো কিনা জানি না। যাই হোক, আর এই নিয়ে বেশি কিছু বলবো না, এতটাই বললাম। আর আগামী দিনেও চেষ্টা করব তোমাদের সামনে একটু একটু করে আসার। আর তোমরা যে যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো, এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভেবেছিলাম অনেকের জন্য অনেক কিছু বলবো, অনেকের কমেন্ট অনেক করেছো বলবো, কিন্তু সব ভুলে গেলাম জানো তো। কি বলবো ভাবলাম, আর কি করব সব ভুলে গেলাম। যাই হোক, চলো আবার পরে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।